গৃহেই বসেছিলাম আমি। সন্ধ্যার পর আমার কাছে কোনো খদ্দের আসে না বললেই চলে। বেশিরভাগ সকালের দিকেই যত খদ্দের। সকালে দূর দূরান্ত থেকে অনেক খদ্দেরই আমার কাছে আসে তাদের নিজ নিজ সমস্যা নিয়ে। তাদের সমস্যার সমাধান করায় মোটা টাকাও উপার্জন করেছি আমি। অন্যান্য দিনের তুলনায় শনিবার এবং মঙ্গলবার আমার এখানে খদ্দেরের ভিড় জমে যায়। আজ এমনিতেও বুধবার এবং তার সাথে সন্ধ্যাও নেমে গিয়েছে। খদ্দেরের কোনো দেখা নেই, তাই আমি বাড়ির সামনে একটা বেদির ওপর বসে পাশিংশুতে টান দিচ্ছিলাম। এমন সময় দেখি কিশোরী গুটিসুটি পায়ে আমার বাড়ির সামনে এসে উপস্থিত। আমি বললাম, কি হে কিশোরী, তুমি তো ডুমুরের ফুল হয়ে গেছো দেখছি। তোমার তো পাত্তাই পাওয়া যায় না আজকাল। ভেবেছিলাম আমায় ভুলে টুলে গেছো হয়তো। আরে না না, আপনাকে ভুলে যাব সেই সাধ্যি আমার নেই। শরীরটা একটু অসুস্থ হয়ে পড়ায় তাই আসা হয়নি। এখন তুমি ঠিক আছো তো? পুরোপুরি হয়তো সুস্থ হয়ে উঠিনি এখনো, কিন্তু আপনার কাছে গল্প শুনলে হয়তো সুস্থ হয়ে যাব। হ্যাঁ, বলো কি? তা বেশ, তা বেশ। বলো, আজ কি গল্প শুনতে চাও? না না, আজ কোনো জোরাজুরি নেই, আপনার যা ইচ্ছে হয় সেটাই শোনান। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এই বলে তারানাথ তার দুই চোখ বুঝলেন, হয়তো মনে মনে গল্পটা গুছিয়ে নিচ্ছিলেন। তারপর হাসি মুখে বললেন, আজ তোমায় এক প্রতিশোধের গল্প শোনাতে চলেছি। সেই প্রতিশোধ নেওয়ার জন্য বহু বছর বন্দিনী হয়ে অপেক্ষা করছিল সে। সে বলতে কার কথা বলছেন? কামিনী। মলয়ের বয়স যখন 21 বছর, তখন থেকেই সে তার বাবা কাকাদের পৈতৃক ব্যবসা সামলায়। এখন তার বয়স 28 বছর ছাড়িয়েছে। মলয় তার ব্যবসাকে খুব এগিয়ে নিয়ে গিয়েছিল, কিন্তু গত 1 বছরে তার ব্যবসার মন্দা পড়ে গেছে। এখন তার এমনই অবস্থা যে তাকে কলকাতার ব্যবসার সব কাজ ছেড়ে পূর্বপুরুষদের পৈতৃক ভিটে বিক্রি করার ব্যবস্থা করতে যেতে হচ্ছে। ওদের আদিবাড়ি হচ্ছিপুরে। কোমাগাতা মারু স্টেশন থেকে ওই 8 ঘন্টার পথ। প্রায় 2-2.5 ঘন্টার পথ অতিক্রম করার পর মলয় এসে পৌঁছলো তাদের পৈতৃক বাড়িতে। এই বাড়িটা দেখাশোনা করার জন্য একজন লোক আসে, তার নাম নগেন। লোকটি বৃদ্ধা, আর 70 থেকে 75 হবে। বহু বছর ধরে লোকটি ওই বাড়ির দেখাশোনা করছে। মলয়ের ব্যবসায় বেশ কয়েক মাস ধরে মন্দা চলার কারণে বাড়ি থেকে সিদ্ধান্ত নেওয়া হয় ওদের গ্রামের আদি বাড়ি বিক্রি করে দেওয়া হবে। বেশ মোটা অঙ্কের অর্থ হাতে পাওয়া যাবে। তখন সেই টাকা দিয়ে পাওনাদারেরও দেনা শোধ করা যাবে, আবার কিছুটা ব্যবসার মূলধন হিসেবেও কাজে লাগানো যাবে। বেকার এখানে বাড়িটা পড়ে আছে, কোনো কাজেই তো লাগে না। ওরা তো কেউ এখানে ঘুরতে আসার সময়ও পায় না, তাহলে শুধু শুধু রাখা কেন? বিক্রি করে দিলে অন্তত একটা কাজে তো লাগবে। এই ভেবেই মলয়ের এখানে আসা। বাড়িতে বাবা মা ছাড়াও কাকা কাকিমাও আছেন। তাদের এক মেয়ে ও এক ছেলে। বয়সেও মলয়ের থেকে বেশ ছোট তারা, তাই ওকে এইসব কাজের জন্য এখানে আসতে হলো। বাড়ির বড় ছেলে বলে কথা। বাড়িতে আসতেই মলয়ের সাথে নগেনের অনেক দিন পর দেখা হলো। মলয় অনেক ছোট ছিল। শেষবার যখন সেখানে এসেছিল তখন তার সবেমাত্র শৈশব বয়স। তবে নগেন কিন্তু মলয়কে দেখে পুরো চমকে যায়, কারণ মলয় তার ঠাকুরদার ছোট ভাই, মানে তার ছোট ঠাকুরদার মতো হুবহু একই দেখতে। অবিকল মুখ ও চেহারার গঠন তারই মতন। নগেনকে চুপ থাকতে দেখে মলয় আবার নিজে থেকেই বলল, কি নগেন জেঠু, আমায় দেখে চিনতে পারছো না বুঝি? কি কেমন দেখতে হয়েছে আমায়? খুব সুন্দর বাবা, আর তার থেকেও বেশি তোমার মনটা সুন্দর। বাইরের সৌন্দর্য কি আসল সৌন্দর্য? অন্তরটা যা সুন্দর সেই প্রকৃত অর্থে সুন্দর। আচ্ছা, ছাড়ো সব কথা। তুমি এখন যাও তো দেখি,
আগে স্নানটা সেরে নাও। কতটা পথ এলে, আগে পরিষ্কার পরিচ্ছন্ন হও, তারপর আমি খাবার বেড়ে দিচ্ছি। সকাল থেকে তো পেটে কিছু পড়েনি মনে হচ্ছে। নগেনের কথাগুলো শুনে মলয় স্নান করতে চলে গেল। স্নান করতে গিয়ে একটা অস্বাভাবিক ঘটনা ঘটল। বাড়ির পিছনে একটা মস্ত বড় কুয়ো। মলয়ের পূর্বপুরুষেরা এই কুয়োতেই স্নান করতেন। মলয় একটু ঝুঁকে কোমর জলের দিকে তাকাতেই চমকে ওঠে এবং কুয়ো থেকে দু পা পিছনে সরে আসে। সে দেখে কুয়োর জলে একজন মহিলার ছবি ফুটে উঠেছে। তার মুখটা বিকৃত। এ কি দেখলাম আমি? কে ওটা? মনে সাহস নিয়ে আবার সে কুয়োর কাছে গিয়ে দেখে, কই, কোনো ছবিই তো দেখছি না, শুধুমাত্র আমার মুখটা ছাড়া। জল একেবারে কাঁচের মতো পরিষ্কার। তবে কি আমি ভুল দেখলাম? আমি ভুল দেখেছি। কোমর ঠান্ডা জলে স্নান করার পর তবেই যেন একটু তৃপ্তি পেল সে। আহ, এবার একটু ফুরফুরে মনে হচ্ছে। যা গরম পড়েছে। খাবার টেবিলে বসে নগেনের প্রশংসায় পঞ্চমুখ হয় মলয়। ওফ, মাংসটা যা রেঁধেছো না, কি বলবো, পুরো অমৃত। তোমার ভালো লেগেছে দাদা বাবু? এই নাও, আর একটু খাও। বাড়িটি দুতলা। খাওয়া দাওয়ার পর্ব শেষ হওয়ার পর মলয় একটু দোতলায় ঘুরতে এলো। দোতলায় উঠতেই মলয় শুনতে পেল কেউ যেন নুপুরের শব্দে ছুটে গেল। কাউকে দেখতে না পেয়ে মলয় ভাবল এটাও তার মনেরই ভুল, কারণ দোতলায় 4টে ঘর, প্রতিটি ঘরের দরজা বন্ধ। ঘরের সামনে লম্বা দৌড় দালান, এপার থেকে ওপার সবকিছুই দেখা যায়। কেউ যদি ছুটে পালায় তাকে নিশ্চয়ই দেখা যেত। অতএব এটাও তার মনেরই ভুল। বহু পুরনো বাড়ি এবং বহু বছর পরে এখানে এসেছে সে, তাই হয়তো তার এমন মনে হচ্ছে। দোতলায় পায়চারি দিচ্ছে মলয়, এমন সময় তার চোখে পড়ল নিচে একটা লোক এসে নগেনকে কী সব বলে চলে গেল। মলয় উপর থেকে নগেনকে দেখে বুঝতে পারল কিছু একটা খারাপ খবর আছে, তাই ও তাড়াতাড়ি নিচে নেমে এলো। নিচে নেমে এসে নগেনকে জিজ্ঞাসা করতেই নগেন বলল, দাদা বাবু, আমার নাতিটার বড্ড শরীর খারাপ, খুব জ্বর, তার উপরে শুনেছি পায়খানা বমিও করছে। ওইটুকু ছেলেটাকে হাসপাতালে ভর্তি করতে হবে মনে হচ্ছে। যদি তুমি কয়েকদিন ছুটি দাও, আমার ছেলেটাও প্রতিবন্ধী, আমাকেই যেতে হবে বাবা। এ কি বলছো তুমি নগেন জেঠু? তাড়াতাড়ি যাও, আগে ওকে ডাক্তার দেখাও। আর শোনো, এই নাও, কটা টাকা রাখো, ওখানে কত কি লাগবে। তোমার এখানে একা রেখে যাচ্ছি, আমার যে কি দুশ্চিন্তা হবে। কি বলি বলো তো, তা তোমায় আমি বলে বোঝাতে পারবো না। সাবধানে থেকো দাদা বাবু, আমি দেখি কাউকে জোগাড় করে দিয়ে যেতে পারি কি না। তুমি আমার খাওয়া দাওয়ার চিন্তা করছো? ও যা হোক কিছু আমি খেয়ে চালিয়ে নেব, তুমি আগে নাতিকে দেখো। না দাদা বাবু, তোমার এই বাড়িতে একা রেখে যেতে আমার সত্যি খুব চিন্তা হচ্ছে। ঠিক আছে, মানুষের বিপদ আপদ পড়তেই পারে, তুমি এখন যাও। নগেন চলে গেছে, 2 ঘন্টা কেটে গেছে। দুপুর পেরিয়ে বিকাল হয়েছে। একা একা বসে থাকতে ভালো লাগলো না মলয়ের, তাই সে ঠিক করলো একটু গ্রামটাকে ঘুরে দেখবে। গ্রামের কাউকেই তো সে চেনে না ঠিক করে, কী করেই বা চিনবে? সেই কবে ছোটবেলায় একবার এসেছিল সে, তারপরেও এখানে আসতে চাইলেও বাবা মা কখনোই আসতে দেয়নি মলয়কে। বিকালে ঘুরতে বেরিয়ে একটা চা দোকানে চা খেতে যায় মলয়। একটা চা দিন তো। আচ্ছা কাকু, এখানে কোনো খাবারের হোটেল নেই?
এমন গ্রাম অঞ্চলের মধ্যে হোটেল? তুমি আসালে ভাই। না মানে আমি এই গ্রামে নতুন, আমি শহরে থাকি। এখানে আমাদের আদি বাড়ি। এই যে কিছুটা গেলেই সামনে একটা পুরনো দোতলা বাড়ি পড়বে, ওটাই হলো আমাদের আদি বাড়ি। কথাটি শুনে চা দোকানদার মলয়ের দিকে কেমন একটা ভাবে চেয়ে রইল। কি নাম তোমার? আমার নাম মলয় রায় চৌধুরী। তোমার বাবার নাম কি? আমার বাবার নাম হলো দিবাকর রায় চৌধুরী। তোমার ঠাকুরদার নাম কি? এত প্রশ্ন করায় মলয় একটু রেগে গেল। আপনি এত প্রশ্ন করছেন কেন বলুন তো? কি হবে আমার ত্রিকুটি গোষ্ঠীর নাম জেনে? চা দোকানদার কিছুক্ষণ চুপ করে থাকলেন, তারপর বললেন, শশধর রায় চৌধুরী তোমার কে হন? মলয় এবার কিছু বলল না, চুপ করে রইল। শশধরের সম্পর্কে তুমি কিছু জানো? না, কি জানবো আবার? শুধু এটাই জানি ওনার মতো আমায় দেখতে, আর উনি হলেন আমার ছোট ঠাকুরদা। আর কিছুই জানি না। তুমি তোমার পূর্বপুরুষদের সম্পর্কে কিছুই জানো না, তাই তো? আপনি কি বলতে চাইছেন বলুন তো? আমি কিছুই জানি না বললাম তো। তার মানে তোমার বাবা মা বিশেষ কোনো কারণে এখানে ঘটে যাওয়া ঘটনা তোমায় বলেনি, তোমার কাছ থেকে লুকিয়ে রেখেছে। মলয় একটু অবাক হলো। কেন, কিছু লুকিয়ে রাখার মতো ঘটনা এখানে ঘটেছিল নাকি? থাক, তোমার বাবা মা বিশেষ কোনো কারণে তোমায় জানায়নি, তাই আমিও জানাবো না। মলয়ের অনেক অনুরোধেও চা দোকানদার বলল না। ঠিক আছে, আপনি বলবেন না তো কি হয়েছে? গ্রামের মধ্যে অনেক লোকই আছে, আমি তাদের থেকেই জেনে নেব। ঠিক আছে, চেষ্টা করে দেখো। আর হ্যাঁ, তুমি রাতে ওই বাড়িতে থাকবে নাকি? শুধু রাতে কেন, আমি এখন ওই বাড়িতে অন্তত 1 সপ্তাহেরও বেশি থাকবো। বলো কি, খেপেছো নাকি? কেন বলুন তো? আপনি তখন থেকে কিসব বলে যাচ্ছেন, ব্যাপারটা কি একটু খুলে বলবেন? ওই বাড়িতে এক মহিলার অতৃপ্ত আত্মা ঘুরে বেড়ায়। সন্ধ্যার পর ওখানে কেউই যায় না। অনেকেই সেই অতৃপ্ত আত্মাকে দেখেছে বাড়ির দোতলায় জানলার সামনে দাঁড়িয়ে থাকতে, নয়তো বাড়ির আশেপাশে ঘুরে বেড়াতে। যদি প্রাণে বাঁচতে চাও তাহলে এখনই গ্রাম পরিত্যাগ করো। ও আচ্ছা, এই ব্যাপার। আপনার কথা যদি আমি মেনেও নিই, তাহলে ওই বাড়িতে নগেন জেঠু থাকে কি করে? কই তার তো কোনো ক্ষতি করে না ওই আত্মা। যত সব আজগুইবি কথা। দেখো, তোমরা শহরের ছেলে, তোমাদের এইসব বিষয়ে বিশ্বাস নাও থাকতে পারে, কিন্তু আমাদের এইসব বিষয়ে যথেষ্ট বিশ্বাস। আর তুমি নগেনের কথা বলছো, চোখের সামনে যেটা দেখা যায় বাস্তবে সেটা সত্যি নাও হতে পারে। চা দোকানদারের এমন বক্তব্যে মলয় মনে মনে ভাবল, লোকটা পাগল নাকি? দূর, শুধু শুধু ওনার সাথে বকে কোনো লাভ নেই। যাই, এবার বাড়ির দিকে যাই, সন্ধ্যা হয়ে এলো। মলয় বাড়িতে ফিরে এলো। দেখতে দেখতে চারিদিকে অন্ধকার নেমে এলো। তার ওপরে আকাশও মুখ ভার করে বসে আছে। বৃষ্টির কোনো দেখা মেলেনি যদিও, কিন্তু একবার যদি শুরু হয় তাহলে আর থামার নামই হয়তো নেবে না। মলয় অনেকক্ষণ ধরে একা বসে আছে জানালার ধারে। নগেনও নেই যে একটু কথা বলবে। সন্ধ্যার পর এদিকে কেউ আসে না। এই এত বড় বাড়িতে মলয় একা। নগেনকেও এদিকে বড় মুখ করে বলল ও একা ম্যানেজ করে নেবে, কিন্তু এখন ওর যা অবস্থা তাতে এই বাড়ি টানা ওকে আস্ত চিবিয়ে খেয়ে নেয়। এমনিতেই ওর এই বাড়িতে থাকার অভ্যাস নেই, তার উপরে এই বাড়িতে আজ কত বছর হলো পা পর্যন্ত রাখেনি। এমন সময় মরার উপর খাড়ার গা হয়ে বিদ্যুৎ চলে গেল। বাইরের আবহাওয়া সুবিধের নয়, কখন বলতে কখন বৃষ্টি নামে। মলয় একটা মোমবাতি জ্বালিয়ে নিয়েছে ততক্ষণে। মোমবাতির আলোয় পুরো ঘরটাকে অদ্ভুত দেখতে লাগছে।
এমন সময় দোতলায় কি একটা ধূপ করে আওয়াজ হলো। মলয় একবার ভাবলো দোতলায় গিয়ে দেখবে, কিন্তু তারপর আবার ভাবলো উঠে কী বা হবে? আমি ছাড়া এই বাড়িতে কেই বা আছে? বাড়িটা কেমন যেন একটা অদ্ভুত ধরনের, চাপা একটা আতঙ্ক যেন বাড়ির বাতাসে মিশে রয়েছে। এভাবে বেশ কিছুক্ষণ বসে থাকার পর বিছানায় গা এলিয়ে দিল সে। একটু তন্দ্রা মতন হয়েছে, এমন সময় তার কানের কাছে কেউ যেন ফিস ফিসিয়ে উঠল। শশধর। মলয় চোখ খুলতেই তার মনে হলো কে যেন একটা ছায়া মূর্তি তার সামনে থেকে নিমেষে অদৃশ্য হয়ে গেল। ঘরের মধ্যে যেন সে একা নেই, আরও একজনের উপস্থিতি অনুভব করছে সে। উফ, গ্রামের লোকের মুখে যত সব আজগুবি কথাগুলো শুনে সেইগুলোই মাথার মধ্যে ঘোরাঘুরি করছিল, ফলে সেগুলোই প্রতিফলিত হচ্ছে। সত্যি এই গ্রামের লোকেদের খেয়ে দে কাজও নেই। এই সমস্ত কথা ভাবছে এমন সময় গুরু গুরু আকাশে বৃষ্টি নেমে এলো। কিছুক্ষণ পর ঠক ঠক করে বেশ কয়েকবার শব্দ হলো দরজায়। এখন আবার কে এলো? নগেন জেঠু? মলয় দরজাটা খুলতেই তার চোখ স্থির হয়ে গেল। তার মুখ থেকে যেন আর কোনো কথাই বেরোলো না, কারণ তার চোখের সামনে হাত ভেজা এক অপরূপ রমণী দাঁড়িয়ে। তার সৌন্দর্য এতটাই যে হাজার পরীরাও তার সৌন্দর্যের কাছে হার মানবে। বাড়িটা পুরো অন্ধকার, তবুও সেই অন্ধকারের মধ্যে তার গাত্রবর্ণ ঝলসে উঠছে। মলয় অবাক দৃষ্টিতে বেশ কিছুক্ষণ তাকিয়ে সেই অপরূপ রমণীর দিকে। মেয়েটির বয়স 25 কিংবা 26 হবে। তার গাত্রবর্ণ সাদা দুধের মতন, পটল চেরা চোখ, উজ্জ্বল চোখের দৃষ্টি। সেই চোখের মধ্যে যেন এক নিশা রয়েছে। পদ্ম ফুলের মতো ভরা মুখখানি, এক মাথা চুল কোমর চাপিয়ে পড়েছে, লাল পাড় সাদা শাড়ি পরনে। সবচেয়ে আকর্ষণীয় হলো তার লালিমালিপ্ত মুখের হাসি। কে তুমি? বাবু, আমাকে নগেন মামা পাঠিয়েছেন। ওই আপনি রাত্রে কি খাবেন এইসব করে দেওয়ার জন্য। তার তো নাতির বড্ড অসুখ। মেয়েটির কথা শেষ হতেই মলয় বলে উঠল, ও হ্যাঁ হ্যাঁ, আসো। নগেন জেঠু যাওয়ার সময় বলে গিয়েছিল বটে। আচ্ছা, তা তোমার নাম কি? ডাকতে সুবিধা হবে সেই জন্যই জিজ্ঞাসা করছি। কামিনী। নামটি শুনে মলয় বেশ প্রশংসা করল। অপূর্ব নামটি তোমার, যেমন দেখতে তেমন নাম। বলেই নিজেকে সামনে নিল আর মনে মনে ভাবল, কী সব বলছিস মলয়? নিজেকে কন্ট্রোল কর। নিজের ফিলিংসগুলো কেউ বলতে বলেনি তোকে? কি ভাববে মেয়েটা? ইস! মেয়েটি ঘরে ঢুকতেই বাতিটা দুবার জেলে নিয়ে নিভে গেল। এই কারেন্টটা না প্রচণ্ড জ্বালাচ্ছে। মেয়েটি আর একটা মোমবাতি ধরিয়ে রান্নাঘরে চলে গেল, যেন সে আগে থেকেই জানতো রান্নাঘরটা। মলয় ভাবল এর আগে হয়তো মেয়েটি এখানে এসেছে নগেন জেঠুর সাথে, তাই হয়তো রান্নাঘরটি চেনে। মলয় মেয়েটির সাথে কথা বলতে ইচ্ছে করছিল ঠিকই, কিন্তু বিষয়টা কেমন খারাপ দেখাবে বলে কিছু বলল না। মলয়ের মেয়েটিকে বেশ পছন্দ হয়েছে। আগে কাউকে এত ভালো লাগেনি তার। একটা কেমন যেন আকর্ষণ বোধ করছে ওর প্রতি। কিছুক্ষণের মধ্যেই মেয়েটা রান্নাঘর থেকে খাবার দাবারগুলো নিয়ে এসে টেবিলে রাখলো আর মলয়কে উদ্দেশ্য করে বলল, নিন, খেয়ে নিন। এত তাড়াতাড়ি? সবে তো 8টা বাজে। তার থেকে বরং আমরা এখন বসে কিছুক্ষণ কথা বলি, তারপর না হয় খাওয়া যাবে। কিন্তু কামিনী একটু জেদ করেই বলল, আগে আপনি খেয়ে নিন। ঠিক আছে, খেতে খেতেও কথা বলা যায়। আজকে আপনার একটু তাড়াতাড়ি ঘুমানোই দরকার। কথাটা যেন একটু গম্ভীর মনে হলো মলয়ের। কেন? আজকে কি আছে যে আমায় তাড়াতাড়ি ঘুমোতে হবে?
খাবারটা ঠান্ডা হয়ে যাচ্ছে বাবু, তাড়াতাড়ি খেয়ে নিন। কামিনীর কথা মলয় যেন অক্ষর অক্ষরে পালন করছে। মলয় খেতে খেতে নিজের ব্যাপারে সব বলতে থাকলো। এই যেমন ওকে কি করে কেন এখানে এসেছে, তারপর কামিনীকেও জিজ্ঞাসা করে তার সম্বন্ধে, কিন্তু কামিনী সেটার উত্তর না দিয়ে উল্টে মলয়কে প্রশ্ন করে। আচ্ছা, উনি কে? কামিনী দেয়ালের দিকে আঙুল নির্দেশা করে জিজ্ঞাসা করলো। ও, উনি হলেন আমার ছোট ঠাকুরদা, আমার ঠাকুরদার ভাই। আপনি তো একদম ওনার মতোই দেখতে। মলয় কথাটা শুনে কামিনীর দিকে তাকিয়ে হেসে ফেলে। বাড়িতে সবাই বলে উনি আমার মধ্য দিয়েই এই বাড়িতে আবার ফিরে এসেছেন। কথাটা বলা মাত্রই কামিনীর চোখে এক হিংস্রতা ফুটে ওঠে। তার চোখে যেন আগুন জ্বলছে। বেশিক্ষণ সেই চোখের দিকে তাকিয়ে থাকতে পারল না মলয়। নিজের চোখে ব্যথা অনুভব করলো, তাই সে চোখটা নামিয়ে নিল। এ কি বাবু, আপনার চোখে জল কেন? না, কিছু না, চোখে যেন কি একটা পড়লো। কই দেখি। এই বলে মলয়ের কাছে সরে গিয়ে তার চোখে নিজের মুখের শীতল বাতাস দিতে লাগলো কামিনী। তার গরম নিঃশ্বাস পড়ছে মলয়ের মুখের ওপরে। কামিনী এতটা কাছে আসতে মলয় নিজের নিয়ন্ত্রণ ক্ষমতা ধরে রাখতে পারছিল না। মনে হচ্ছে এখনই সে কামিনীকে জড়িয়ে ধরবে। কামিনী তার মুখের শীতল বাতাস ফেলেই চলেছে। তার নরম দুটো ঠোঁট কয়েকবার স্পর্শ করলো মলয়ের চোখে। হাত দুটো তার অজান্তেই চলে গেল কামিনীর কাঁধে। কামিনীও যেন সেটা লক্ষ্য করেনি। তারপর মলয়ের আর একটা হাত চলে গেল কামিনীর অপর কাঁধে। মলয়ের মধ্যে এক গাঢ় উত্তেজনা ফুটে উঠল। সে আর নিজেকে নিয়ন্ত্রণ করতে না পেরে তার ঠোঁট বসিয়ে দিল কামিনীর ঠোঁটে। এ কি করছেন বাবু? ক্ষমা করবে, আসলে তুমি এতটা কাছে আসাই এবং তুমি এতটাই রূপবতী যে তাই তোমার সৌন্দর্যে হারিয়ে গিয়েছিলাম। না বাবু, এগুলো ঠিক না। ভগবান তোমায় খুব সুন্দর বানিয়েছেন। আমি তোমায় প্রথম দেখাতেই ভালোবেসে ফেলেছি কামিনী। আমায় ভালোবেসে ফেলেছেন নাকি আমার সৌন্দর্যটাকে? রূপটাকে তো সবাই ভালোবাসে, কিন্তু মনটাকে কজন ভালোবাসে বলুন তো? সৌন্দর্য শেষ হলেই ভালোবাসা পালিয়ে যায়। আমি খুবই গরিব ঘরের মেয়ে বাবু, দয়া করে এমনটা করবেন না। আমি তোমায় সত্যিই মন থেকে ভালোবেসে ফেলেছি কামিনী। আমি তোমায় বিয়ে করতে চাই। সত্যিই বিয়ে করবেন আমায়, এই গরিব মেয়েটাকে? তুমি এমন কথা কেন বলছো কামিনী? দয়া করে এমন কথা বলো না। কি করব বলুন? আপনাদের মতো বড়লোক ঘরের ছেলে আমাদের মতো গরিব ঘরের মেয়েকে বিয়ে করবে বলছেন, ভয় তো একটু থাকবেই। কোনো ভয় নেই তোমার। আমি কথা দিচ্ছি, আমি তোমায় বিয়ে করব। আমি কালই তোমার বাবা মার সাথে কথা বলবো। এত তাড়া কিসের বাবু? সবে তো আজ প্রথম দিন, অপেক্ষা করুন। সময় হলে আমি ঠিকই আপনার সাথে আমার বাবা মার পরিচয় করিয়ে দেব। আর তাছাড়া আমি তো আছি, মরে তো যাচ্ছি না। দয়া করে এমন কথা মুখে আনবে না। আর তুমি আমায় আপনি করে নয়, তুমি করেই বলো। আর আমার নাম ধরেই ডেকো, কেমন? আমার নাম নিশ্চয়ই জানা আছে তোমার। আচ্ছা ঠিক আছে। এবার তোমার বিষয়ে কিছু বলো। না বাবু, আজ নয়, এখন আসি, বাড়ি যেতে হবে। সে কি, তুমি এত রাতে একা বাড়ি যাবে? চলো, আমি তোমায় পৌঁছে দিচ্ছি। না মলয় বাবু, তার দরকার হবে না, আমি একাই চলে যেতে পারবো। তোমায় আর কষ্ট করতে হবে না। আসছি কেমন? কাল রাতে আবার আসবো। কাল রাতে মানে? সকালে আসবে না? না, সকালে আসতে পারবো না, কারণ বাবা মা বৃদ্ধ হয়েছেন, ওনাদেরও তো একটু দেখতে হবে নাকি। দিনটা কোনো রকমে চালিয়ে নাও, আমি রাতে আসবো। এবার আসি। সাবধানে যেও, কাল অপেক্ষায় থাকবো তোমার। কামিনী চলে গেল।
রাতে মলয়ের ঘুম হলো না। তার মনে সব সময় কামিনীর কথাই ঘুরে বেড়াচ্ছিল। সকাল হতে মলয় আবার সেই চা দোকানে গেল চা খেতে। সবাই কেমন একটা ভ্যাল ভ্যাল করে চেয়ে রইল তার দিকে। কি কাল রাতটা ওই বাড়িতেই কাটালে তাহলে? হ্যাঁ, আপনাকে তো বললাম যে আমি 1 সপ্তাহেরও বেশি এখানে থাকবো। আপনি নিশ্চয়ই কথাটা কান দেননি। অস্বাভাবিক কিছু দেখলে? মলয় একটু ব্যঙ্গ করেই বলল, শুধু অস্বাভাবিক নয়, ওই পেতনির সাথে রাতও কাটিয়েছি। এই আপনারাই ওই বাড়িটার সম্পর্কে যত সব আজগুবি কথা রটিয়ে রেখেছেন, তাই বাড়িটা বিক্রি করতে খুব সমস্যা হচ্ছে আমার। শুধুমাত্র আপনাদের জন্যেই যত সব। দুপুরে খাওয়ার জন্য কিছু চিড়ে ভাজা এবং বাজার থেকে 1 গোছা কলা নিয়ে বাড়ি ফিরল মলয়। সেগুলো খেয়ে বিছানায় গা এলিয়ে দিতেই ঘুমিয়ে পড়ল। কামিনীর ডাকে ঘুমটা ভাঙল মলয়ের। ও তুমি, আসো আসো, কখন এলে? এই সবেই এলাম, দেখলাম তুমি ঘুমাচ্ছ, তাই ডাকলাম। ঘুম ভাঙিয়ে দেওয়ার জন্য ক্ষমা চাইছি। আরে না না, ঠিক আছে, বসো ওখানে। এখানে বসলে হবে না, রান্নাটা সারতে হবে। আরে বসো না, রান্নাটা না হয় একটু দেরি করেই বসাবে। না, রান্নাটা সেরে এসে তারপর বসবো। কামিনী রান্না করতে চলে গেল। মলয়ের হাত ধুতে গিয়ে মনে পড়ল সে তো দরজায় ভেতর থেকে ছিটকিনি দিয়েছিল। তাহলে কামিনী কিভাবে ভেতরে এলো? কামিনী আসায় সে তাতে এত মগ্ন ছিল, তাই এই সব ভাবনা মাথা থেকে দূর করে দিল সে। হাত মুখ ধুয়ে ফিরে এসে দেখে কামিনী টেবিলে খাবার বাড়ছে। কিন্তু এত তাড়াতাড়ি তো রান্না হওয়ার কথা নয়। এই তো এখনই সে উঠে হাত মুখ ধুতে গেল, এটুকু সময়ের মধ্যে রান্না হয়েও গেল। কামিনীর প্রতি ভালোবাসায় সে এতটাই ডুবে গিয়েছিল যে সময়ের জ্ঞানও ছিল না মলয়ের। তাড়াহুড়ো করে খেয়ে এসে কামিনীর সাথে গল্পে বসে পড়ল। এবার তোমার ব্যাপারে কিছু বলো। কামিনী একটু হেসে বলল, আমার ব্যাপারে জানতে চান? তাহলে শুনুন। এই গ্রামেই আমি থাকতাম এক সময়। আমি একজন চাষির মেয়ে। থাকতে মানে? এখন থাকো না বুঝি? কাহিনীটা পুরোটা শুনলেই বুঝতে পারবে আমি কোথায় থাকি। তবে তোমার আমাকে নিয়ে বড্ড কৌতূহল মনে হচ্ছে। তোমার মতন একটা মেয়েকে নিয়ে কৌতূহল হবে না বলছো? তোমার ব্যাপারে জানতে পারলে আমি খুশি হব। ও, এই ব্যাপার? দেখো সত্যি খুশি হতে পারো কি না। এই গ্রামের প্রায় সবাই আমার রূপে পাগল ছিল। অনেক সম্বন্ধও এসেছিল। বলতে গেলে প্রায় সবাই আমায় ভালোবাসত। আর তারই মধ্যে একজন ছিল শশী। শশী? এটা আবার কে? এই প্রশ্নের উত্তরে একটু মৃদু হাসল কামিনী, কিন্তু তাতে একটু মন খারাপই হলো মলয়ের। শশী আমায় ভালোবাসত, আমায় বিয়েও করবে বলেছিল। ও গ্রামেরই এক বড় ব্যবসায়ীর ছেলে ছিল। এত ধনী হওয়ার পরেও শশীর আমাকে পছন্দ হয়। আমিও একটু একটু শশীকে পছন্দ করতাম। ধীরে ধীরে আমাদের মধ্যে ভালোবাসা হলো এবং আমাদের মধ্যে শারীরিক সম্পর্কও হয়। একসময় আমি জানতে পারি আমি মা হতে চলেছি। তখন আমার মাথায় আকাশ ভেঙে পড়ে। মনের মধ্যে শুধু একটাই কথা ঘোরে, শশীকে সব ঘটনা জানাতে হবে, না হলে আমি সমাজে মুখ দেখাতে পারবো না। একদিন তাই নদীর ঘাটে দেখা করতে গেলাম। শশীকে সব ঘটনা খুলে বলতেই ও আমায় অস্বীকার করল। তোমায় ভুলে যেতে বলছো? তবে কি সব সম্পর্ক মিথ্যে ছিল আমাদের? দয়া করে এমন করো না। তোমার সন্তান আমার গর্ভে, আমি মা হতে চলেছি। আমি কত করে বললাম, পায়েও ধরলাম,
কিন্তু তাও শুনল না। আমায় লাথি মেরে সরিয়ে দিল। শেষমেশ আমার ধৈর্যের বাঁধ ভেঙে গেল। শয়তান, আমার এত বড় সর্বনাশ করলি তুই! এই বলে আমি একটা চড় মারলাম শশীকে। তোর এত বড় সাহস, তুই কিনা আমার গায়ে হাত তুললি! আজ তোকে শেষ করে দেব। না রাখবি তুই, না রাখবি তোর বাচ্চা। কি? তাহলে তুমি বাঁচলে কিভাবে? আর তোমার সন্তান? আর ওই লোকটার এত সাহসী বা কি করে হয় তোমার সাথে এত বড় অন্যায় করার? দেশে আইন কানুন আছে, আমি তোমাকে সুবিচার দেব। তুমি ওই লোকটার পুরো নামটা বলো একবার। কি মনে করেছে? মলয়ের মাথা প্রচণ্ড গরম হয়ে গেল। ও এমনিতে এই অন্যায় সহ্য করতে পারে না, তার উপরে এত পাপ। আর কি সুবিচার চাই মলয়বাবু? আমার তো সব শেষ হয়ে গেল। পেটেরটাও গেল, আর যাকে প্রাণের ভাবতাম সেও এভাবে ঠকালো। আমি না বড্ড ভালোবাসার কাঙাল। ভালোবাসা ছাড়া আর কিছু চাই না। এই বলে কামিনী হাউ মাউ করে কাঁদতে লাগলো। গোটা ঘরটা যেন একটা অজানা আশঙ্কার নিস্তব্ধতায় ভরে গেল। মলয়ের যেন হঠাৎ করেই একটা অস্বস্তি অনুভব হলো। কামিনীর চোখ মুখ আর স্বাভাবিক লাগছিল না মলয়ের। তবুও মনের মধ্যে জোর এনে আবারও জিজ্ঞাসা করলো, আচ্ছা, ওই শশীর পুরো নামটা কি? শশধর রায়চৌধুরী। আর আমি আর জীবিত নই। বলে দেওয়ালে টাঙালো মলয়ের ছোট চাকরের চিত্রের দিকে আঙুল বাড়িয়ে দিল। মলয়ের মাথাটা ঘুরতে শুরু করলো। মাথার মধ্যে যেন বজ্রপাত হলো। কোনো মতে নিজের টাল সামলালো সে। ওর গলা দিয়ে কোনো আওয়াজ বেরোচ্ছে না, শুধু এটুকুই বুঝতে পারলো সাক্ষাৎ মৃত্যুর মুখে সে বসে আছে। এখান থেকে বেরোবার আর কোনো রাস্তা নেই। কামিনী এক ভয়ঙ্কর গলায় বলে উঠল, সুবিচার দেবেন কিভাবে মলয় বাবু? সবাই তো বলে শশধর রায়চৌধুরী তোমার মধ্যে দিয়ে ফিরে এসেছে। বহু বছর ধরে এখানে প্রতিশোধের আগুন নিয়ে ঘুরে বেরিয়েছি আমি। এত বছর পর আজ আমার প্রতিশোধের আগুন নিভবে। আজ আমি মুক্তি পাবো। এই বলে কামিনী পরিণত হলো এক ভয়ঙ্কর বেদনীতে। তার চোখ মুখ বিকৃত, চোখ থেকে আগুন বেরিয়ে আসছে। সে তার দৈত্যাকার হাত দিয়ে মলয়ের গলা চেপে ধরে। ঠিক এইভাবে আমি আর আমার সন্তান সেদিন তোরপে মরেছিলাম। মলয়ের প্রাণবায়ু যেন এখন কিনারায় এসে ঠেকেছে। বাবা মায়ের মুখটা তার এখন বড় মনে পড়ছে। মাকে কথা দিয়েছিল দুদিনের মধ্যে কাজ ছেড়েও বাড়ি ফিরবে। ঠিক তখনই আমি গিয়ে পৌঁছলাম। ওং রিং 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 স্বাহা, ওং রিং 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 স্বাহা। বীরেশ্বরের পায়ে ঠেকানো পবিত্র মাটি ছুঁড়ে দিলাম কামিনীর দিকে। কামিনী চিৎকার করে উঠল। আমি পবিত্র সেই মাটি দিয়ে কপালে একটা তিলক কেটে দিলাম মলয়ের। মলয় তখন অচৈতন্য হয়ে পড়েছে। কে তুই? আর আমার কাজে বাধা দিচ্ছিস কেন? চলে যা এখান থেকে, না হলে তোকেও শেষ করব। আমি তারানাথ তান্ত্রিক। তুই যাকে হত্যা করছিলি ও শশধর নয়। না, ওই শশধর। ও আবার ফিরে এসেছে। ওকে শেষ করলে তবেই আমি মুক্তি পাবো। একে শেষ করলেও তবুও তো তুই মুক্তি পাবি না, কারণ ও হলো মলয় আর শশধর হলো ওর ছোট ঠাকুরদা। এ একেবারে নির্দোষ। তুই যদি ওকে হত্যা করিস তাহলে একজন নির্দোষ মানুষের হত্যার পাপ লাগবে তোর উপরে। ফলে তুই কখনোই মুক্তি পাবি না। এত বছর ধরে আমি এখানে বন্দি রয়েছি, তাহলে আমি মুক্তি পাবো কি করে? আমি তোকে কথা দিচ্ছি, আমি তোকে মুক্তি দেব।
দুদিন পরেই অমাবস্যা, সেই দিনই তোর মুক্তি হবে। এখন যা, আর ভুল করেও মলয়ের কোনো ক্ষতি করিস না। ঠিক আছে, তোকে দেখে মনে হচ্ছে তুই সিদ্ধতান্ত্রিক, তাই তোর কথাই মেনে নিলাম। আমায় মুক্তি দিয়ে দিস। এই বলে কামিনী বাতাসে মিলিয়ে গেল। কে আপনি? আমি হলাম তারানাথ তান্ত্রিক, তোমার বিপদে আমি ছুটে এসেছি। আপনি কি করে জানলেন আমার এখানে বিপদ? আমি একটা বিশেষ কারণে এই গ্রামে এসেছিলাম। সেদিন প্রচণ্ড গরমের জন্য আমি একটা বট গাছের তলায় এসে বিশ্রাম নিচ্ছিলাম। ঠিক তখনই তুমি গ্রামের কাঁচা পাকা রাস্তা ধরে বাজারের দিকে যাচ্ছিলে। তোমায় দেখে আমি অশনি সংকেত পেয়েছিলাম। তারপর আমি তোমার পিছু নিয়েছিলাম গ্রামের ওই চা দোকানদারের সাথে। তোমার তর্ক বিতর্ক দেখে ভাবলাম তোমায় যদি এই ব্যাপারে কিছু বলিও তুমি বিশ্বাস করবে না, তাই তোমার অজান্তেই এদিকটা আমি নজর রেখেছিলাম। আজ আপনি না এলে আমার আর কালকের সূর্য দেখতে হতো না। তবে এটাও সত্যি যে কামিনীর সাথে যেটা হয়েছে সেটা অন্যায়, আর সেটা আমাদের পরিবারের জন্যই। ছোট ঠাকুরদা যদি এত বড় অন্যায় না করতেন তাহলে এত বড় কলঙ্ক আমাদের বংশের হতো না। ওনাকে আমার ঠাকুরদা বলতে ঘৃণা করছে, আর নিজের মুখটাকেও এখন ঘৃণা হচ্ছে যে ওনার মতো আমায় দেখতে। তোমার ছোট ঠাকুরদা তার শাস্তি পেয়েছিলেন। কামিনীর প্রেত জগতে আসার আগেই বিয়ের ঠিক 1 মাস পর তার স্ত্রী মারা যান। তারপর ওনারও কর্কট রোগ ধরা পড়ে। অনেকদিন ভোগার পর তারপর ওনারও মৃত্যু হয়। ওনার মৃত্যুর পর তোমার ঠাকুরদা চাননি এখানে থাকতে, যদি তার সন্তানদের কোনো ক্ষতি হয়, তাই এই গ্রাম ছেড়ে চলে গিয়েছিল তোমার ঠাকুরদা। আপনি দয়া করে কামিনীকে মুক্তি দিন ঠাকুরমশাই। অমাবস্যার রাতে আরও 4 জন সিদ্ধতান্ত্রিককে ডেকে যজ্ঞ শুরু হলো। টানা 5 ঘন্টা যজ্ঞ করার পর কামিনীর আত্মা প্রকট হলো। তারপর মলয়কে উদ্দেশ্য করে বলল, আমি খুব বড় ভুল করে ফেলেছিলাম। এই তান্ত্রিক মশাই না এলে হয়তো আমি তোমায় শেষই করে ফেলতাম। পারলে আমায় ক্ষমা করুন। তান্ত্রিক মশাই, আপনি একজন খাঁটি মানুষ, সমাজসেবী। আমায় মুক্তি দেওয়ার জন্য আপনাকে কোটি কোটি প্রণাম। এই বলে কামিনী শূন্যে বেশে উপরে বাতাসে মিলিয়ে গেল। সত্যি মেয়েটার উপরে খুব অন্যায় হয়েছে। এমন ধরনের লোক থাকেই পৃথিবীতে, তাদের বিবেককে বাদে না এমন কাজ করতে। তারানাথ একটু মৃদু হেসে বললেন, এটা তো কিছুই নয়, এর থেকেও আরো জঘন্য জঘন্য কাজ এই পৃথিবীতে বয়ে চলেছে। কল্কির অবতার নিতে আর বেশি দিন নয়।